আহসান আজও ধানমন্ডি না গিয়ে উত্তরা ফ্ল্যাটে চলে গিয়েছে। ওর মূলত ফারিনকে দেখতে ইচ্ছে করছে না। ফারিনের সাথে আহসান কোনো প্রকার খারাপ ব্যবহার করতে চাচ্ছে না, কিন্তু ফারিনকে দেখলেই ওর রাগ লাগছে, তাই এই কাজ করা। কিন্তু আহসানের আশায় পানি ঢেলে ফারিন ছেলেকে নিয়ে সেন্টার থেকে সোজা ফ্ল্যাটে এসেছে। আহসানের মেজাজ সেই থেকে বড্ড থমথমে। আহিয়ানকে ঘুম পাড়িয়ে ফারিন ওয়াশরুমে যায়। একেবারে শাড়ি পাল্টে বাসার পোশাক পরে বের হয়। শাড়িটা বারান্দার রশিতে মেলে রুমে ঢুকতেই আহসান ফারিনের হাতটা শক্ত করে ধরে বলে, এখানে কেন এসেছো? তো কোথায় যাব? তোমাকে তোমার বাপের বাড়ি চলে যেতে বলেনি? ইচ্ছে করছিল না। হাত ছাড়িয়ে নিয়ে বলে, একদম এভাবে কথা বলবে না। কি বোঝাতে চাও তুমি? কি বুঝাতে চাইবো? আহসানের ঠিক কী কারণে রাগ লাগছে ও বলতে পারছে না। এত উদাসীন কেন ফারিন? অন্য কারো বউ তো এমন না। হিংসা মনে হলে হিংসাই। আহান তিন্নির দাম্পত্যটা কি চমৎকার। ওদের ফুফাতো ভাইয়েরাও বইয়েরাও চমৎকার। আহসানের বড্ড ইচ্ছে নিজের এমন একটা সংসারের। ইচ্ছে থাকলেই কি সব হয়? আর না হলেও ওরই কেন এমন? তুমি আসলে আমার সাথে সংসারই করতে চাও না, না? রেগে হিসিয়ে বলে, তোমার সাথে সংসার করতে না চাইলে তোমাকে ফেলে চলে গিয়েছি। ফেলে চলে যাওয়ার থেকেও বড় কাজ করো তুমি। সংসারে আগ্রহের সাথে তো কিছু জীবনেও করো না। জীবনে আমাকে এক গ্লাস পানি এগিয়ে দিয়েছো। জীবনে আমি অফিস থেকে ফিরলে এক গ্লাস শরবত বানিয়ে দিয়েছো। নিজের হাতে কি রাঁধো? বুয়া আসলে সে রাঁধে। জীবনে নিজের হাতে আমার জামা কাপড় ভাঁজ করেছো? ফারিন দৃষ্টি মেলায় না আর। করেনি এসব কখনো। সত্যি বলতে ও রান্না করতে পারে না ঠিকঠাক। ঘরের কাজও তেমন পারে না। কেউ না শেখালে কোথা থেকে পারবে? আহসান সমস্বরে বলে, আমার প্রতি যত্ন না নিলেও ঠিকই ফ্রেন্ডদের সাথে ঘুরতে পারো, নাইট ক্লাবে যেতে পারো। ফারিন হুট করে এক হাতে নিয়ে আহসানের বুকে ধাক্কা মারে, চেঁচিয়ে বলে, জীবনে দেখেছো আমাকে নাইট ক্লাবে যেতে? দেখেছো জীবনে? নাকি নাইট ক্লাব থেকে ধরে এনেছো? কোনটা? যাও না। তোমাকে আমি নিজে নাইট ক্লাবের সামনে দেখেছি। সামনে দেখলে নাইট ক্লাবে যাওয়া? তোমার ভাই বলেছে তুমি নাইট ক্লাবে যাও। ও মিথ্যে বলবে? তোমাকে একদিন তোমার ভাই নাইট ক্লাব থেকে নিয়ে এসেছে, আনেনি? ফারিন তাচ্ছিল্যে হাসি দেয়, বলে, তোমার আসলে হাজব্যান্ড হওয়ার যোগ্যতাই নেই। আহসান নিজেকে সামলাতে পারল না। ফারিনের চোয়াল শক্ত করে ধরে বলে, তোমার খুব বউ হওয়ার যোগ্যতা আছে না? ফারিনের ওভাবে কথা বলতে কষ্ট হলেও বলল, হ্যাঁ আমি খারাপ, কিন্তু তুমি? তুমি কখনো আমাকে সময় দিয়েছো? আমাকে বুঝিয়েছো ওটা খারাপ, ওটা খারাপ, এটা করো ওটা করো না? করেছো জীবনে? করনি। একটা মেয়ে সব শিখে আসে না। তুমিও জীবনে আমাকে গুরুত্ব দাওনি। তুমি একটা রেডিমেড বউ চেয়েছো, তো করতে এমন একটা মেয়ে বিয়ে, সুন্দর দেখে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছো। আমি খারাপ না, আমি সৌন্দর্য দেখে বিয়ে করেছি। হ্যাঁ, বাহ্যিক এই বিষয়টা ছাড়া তুমি আমার সম্পর্কে কী বা জানতে? বিয়ের আগে কতটুকুই বা জানতে চেয়েছো? যখন ঝগড়া ঝামেলা হয় তখন একজনকে চুপ করে যেতে হয়। বর্তমানে আহসান ফারিন দুজনেরই মাথা গরম। ফাইন, আমি খারাপ, আমি সৌন্দর্যের পূজারি, কিন্তু আমি হাজব্যান্ড হলো অন্ততপক্ষে খারাপ বাবা নয়। বাপের বাড়িতে থেকে আমার 3 মাসের বিজনেস ট্রিপের সুযোগ নিয়ে যেভাবে নিজের 5 মাসের বাচ্চাকে মেরে ফেলেছো, তা আমি জীবনেও করতাম না। যে পৃথিবীতে আলোয় দেখেনি তাকে মারতাম না নিজের স্বার্থ হাসিলের জন্য। এই একটা কথা শুনলে ফারিনের থাকতে পারে না। ফারিনের শরীর ছেড়ে দিল। কি স্বার্থ হাসিল করেছি আমি? সেটা তুমি ভালো করতে বলতে পারবে। আহসান ফারিনকে ধাক্কা মেরে বলে, মুখে তাচ্ছিলের হাসি। ফারিন এগিয়ে এসে আহসানের কলার ধরে বলে, এত ঘৃণা করো আমাকে? এত ঘৃণা? হ্যাঁ করি। তুমি আমার সন্তানের খুনি। তোমাকে আমি ঘৃণা করি। আমার আহিয়ানের আম্মু না হলে তোমাকে আমি ডিভোর্স দিতাম। আমার না নিজের প্রতিও ঘৃণা হয়। কেন ভুল করে তোমার কাছে গিয়েছি যার জন্য আহিয়ান হলো? কেন আদির হলুদ রাতে ওভার ড্রিঙ্ক হয়ে তোমার কাছে গিয়েছি? তোমার কাছে গেলেই আমার নিজের ঘৃণা লাগে। এই যে তুমি আমার অনেক কাছে, এখনও আমার ঘৃণা লাগছে। ফারিন আহসানের কলা ছেড়ে দিল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আহসান কি বলছে সেটাও আহসানের মাথায় নেই। আহসানের চোখ দুটো বড্ড লাল। ফারিন মাটিতে বসে পড়ল। ওর অ্যাজমার সমস্যা ছোট থেকেই। হুট করে হাঁপানি উঠে গেল। ও শ্বাস ফেলতে পারছে না, সেকেন্ডের মধ্যে ঘামিয়ে যায়। আহসান চোখ বন্ধ করে শ্বাস ফেলে বেডসাইড টেবিলের ওখানে যায়। ইনহেলার নিয়ে ফারিনের মুখে ধরতে নিলে ফারিন আহসানের হাত থেকে ওটা নিয়ে নিজে ইনহেলার করে। আহসান পিঠে হাত বুলিয়ে দিতে চাইলে ফারিন বসা অবস্থাতে 2 কদম পিছিয়ে যায়।
আহসান ধরতে আসলে ওর হাত ঝাড়া মেরে সারিয়ে দেয়। আহসান গরম চোখে তাকিয়ে থাকে। ফারিন কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে ধীর পায়ে বেডরুম থেকে বেরিয়ে যায়। আহসান ডাকতে গিয়েও ডাকলো না। অষ্টমবারের মতো কল দিতে ইনায়া কল রিসিভ করে ঝাড়ি মেরে বলে, কল করেছো কেন? অনি উল্টো ঝাড়ি দিয়ে বলে, কল রিসিভ করছো না কেন? ধোকাবাজ। কি করেছি? কি করনি? করেছি কি? জুতার কাহিনীর পরও জিজ্ঞেস করছো কি করেছো? লাভ ইউ জান। বাটপার। আমি কাছে আসে তোমার ফিলিং কাজ করছিল না? সামথিং সামথিং। ইনায়া দাঁত কিরমির করে। মনে মনে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করলো। বিয়েটা হলে দেখাবে। হু বলো। তোর 14 গোষ্ঠীর মাথা। রেগে বলে। অনি হো হো করে হেসে দেয়। ইনায়া রেগে বলে, তোমার জন্য আমি টাকা পাই নাই? কিসের টাকা? জুতা চুরির টাকা। আচ্ছা কত পেতে? জানো না কত পেতে? ঢং। সত্যি জানি না। আমি তখন বড় ভাইয়ার সাথে গাড়ি আনতে গিয়েছিলাম না। আদ্রিত দিয়েছে 5,000 টাকা, কিন্তু ইনায় বাড়িয়ে বলল 8। ভাগে কত পেতে? ভাগে পেতেও 420। ইনায় বলল, জানি না। রুদ্ধ ওকে বলে কল কেটে দিল। খানিকটা সময় পরে ইনার বিকাশে 5,000 টাকা আসে। ইনায় জানতো এমনই হবে। অনি কল করে। ইনায় রিসিভ করে বলে, টাকা দিলে কেন? আব্বু 10 দিয়েছিল, আমি 3 খরচ করে ফেলেছিলাম। হাতে 2 রেখে বাকিটা তোমাকে দিয়ে দিলাম। তোমার লাগবে না? না, আমার কাছে আছে। তুমি এটা খরচ করো বিআইয়ের পক্ষ থেকে। ইনায়া দুষ্ট হাসি দিয়ে বলে, আমার জামাই আমাকে মেরে ফেলে ভাইয়া। আপনি আপনার টাকা নিয়ে যান। অনু মজা করে বলে, আপনার জামাই ভালো হয়ে গিয়েছে আপু, আর মারপিট করবে না। খুব ব্যঙ্গাত্মক স্বরে বলে। অনি বলে, ভাগের টাকা পেয়েছো, রাগ কমেছে? বলে, টাকা না হয় দিলে, আমি যে মার খেলাম। দুষ্ট হাসি দিয়ে বলে, আমার কাছে এসো, আদর করে দিই। বেহায়ের মতো কথা বলবেন না। কিন্তু কোহিনুর একটা কথা সত্যি। কোন কথা? ভ্রুকুচকে বলে, ইউ আর লুকিং টেস্টি। ইনায় ফট করে কেটে দিল, ধরুন্দুর ফালতু ছেলে। মুখে রোদ পড়তে আদ্রিত মুখ কুচকে ফেলল। পিটপিট করে তাকায়। সর্বপ্রথম ঘড়ির দিকে চোখ পড়ে। 8:30 বাজে। বেডসাইড টেবিল থেকে চশমাটা পড়ে আর মোড়া ভেঙে বাঁ দিকে তাকায়। ঈশা গুটিসুটি মেরে শুয়ে আছে, গালের নিচে হাত রাখা। আদিত কাত হয়ে ঈশার গালে হালকা করে ঠোঁট ছোঁয়ায়। আদিত ঈশার মাথায় হাত বুলাতে গিয়ে দেখে চুল হালকা ভেজা। বিরক্তিতে চসূচক শব্দ করে। মুছে নিতে বলেছিল, মেয়েটা শোনেনি কথা। ভিজা চুলে ঘুমিয়ে পড়েছে। আদিত ঈশাকে আস্তে আস্তে ডাক দেয়। 2বার ডাক দিতে ঈশা পিটপিট করে তাকায়। আস্তে ধীরে উঠে বসে। গায়ে আদ্রিতের ঢোলা কালো রঙের টি শার্ট। ভোরের লাগেজ খুলে নিজের পোশাক বের করার এনার্জি ছিল না ওর। চুলগুলো সামনে আনে। আদিত বিছানা থেকে নামে, দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, আরও ঘুমাবে? না, ছোট করে ধীর কণ্ঠে বলে, তাহলে ব্রাশ করে এসো, তুমি বের হলে আমি যাব। ঈশা আস্তে ধীরে খাট থেকে নামে। ট্রাউজারটাও আদ্রিতের। সাইড ব্যাগ থেকে ফেস ওয়াশ ব্রাশ নিয়ে ওয়াশরুমে যায়। আদিত আয়নার সামনে এসে চুলে হাত গলায়, ঠোঁট চোকা করে মুখের এদিক ওদিকে দেখতে থাকে। বড্ড ফুটবুড়ে মেজাজে আদ্রিত। গলার নিচে চোখ পড়তে আদ্রিত সেখানটা হাত বোলায়। বুকে অমন খামচির দাগ। অতি সত্বর মেয়েটার নখ কাটতে হবে, না হলে দেখা যাবে তখন আদ্রিতের অঙ্গ প্রত্যঙ্গ ছেলে গিয়েছে। আদিত বারান্দা থেকে টাওয়াল এনে তা বিছানা রাখে। খাটের সামনে বিশাল জায়গায় পুশ আপ করতে থাকে। এটা আদিতের প্রতিদিনের সকালের অভ্যেস। 50 বার পুশ আপ করে উঠে দাঁড়ায়। ভ্রু কুচকে ওয়াশরুমের দিকে তাকায়। মেয়েটাকে ঘুমিয়ে গিয়েছে নাকি? ঈশা, ঈশা। ঈশা তখনই দরজা খোলে। আদিত এগিয়ে এসে বলে, ঘুমিয়ে গিয়েছিলে নাকি? না। দুদিকে মাথা নাড়িয়ে বলে, শাড়িটারি পরে নিচে যাও। আদিত ভ্রু কুচকে গলার টাওয়াল ছড়িয়ে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে 5 মিনিটের মাথায় বের হয়। ঈশা তখন লাগেজ থেকে শাড়ি বের করছিল। আদিত টাওয়ালটা বারান্দার রশিতে রেখে রুমে আসে। উলুমকায় বিছানায় কাত হয়ে শুয়ে বাম হাতের তালুতে মাথা ঝেঁকিয়ে ঈশার দিকে তাকায়। ঈশা আদ্রিতের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। ঈশা নেভি ব্লু রঙের একটা শাড়ি পরে বের হয়। নীল রঙের পেটিকোট বের করে শাড়ির ওপর রাখে। আদ্রিত শাড়িটার দিকে তাকিয়ে বলে, এটা পরবে? এটা পরো না। ঈশা মুখ কিছু না বলে প্রশ্নবোধক চাহনিতে তাকায়। ফুপি দাদি আছে, আগের দিনে মানুষ তো, ক্যাটক্যাট করে, লালটার পরো। ঈশা শাড়িটা লাগেজে ঢুকিয়ে ফেলে। মেরুন রঙের একটা শাড়ি আছে, ওটা পরবে বলে মনস্থির করলো।
আদ্রিত উঠে বসে, লাগেজে চোখ রেখে বলে, এক সেট জামা শাড়ি এখানে রেখে যেও, সপ্তাহে সপ্তাহে আসা পড়বে। ঠিক আছে। আদিত চট করে উঠে দাঁড়ায়। ঈশার হাত টেনে ওকে বুকে জড়িয়ে ধরে। ঈশা মাথা নিচু করে রাখে। লুক অ্যাট মি। আদিতের গম্ভীর কণ্ঠ। ঈশা তাকায়, তবে 2 সেকেন্ড পর আবারও মাথা নিচু করে ফেলে। সমস্যা কি? ঈশা দুদিকে মাথা নাড়ায়। আদিত মুখটা এক হাতে আগলে ধরে বলে, শরীর খারাপ লাগছে? না। তাহলে কথা বলছো না কেন? ঈশা ঠোঁটে ঠোঁট চেপে ধরে, হাত দুটো আদ্রিতের বুকে। আদ্রিত বাম হাতের আঙ্গুল দেখে পরে ডান হাতের আঙ্গুল দেখে, কপাল কুঁচকে বলে, নখ তো ছোটো, কেটেছ? না। কাল রাতে তো বড় দেখেছি। আলগা নখ খুলে ফেলেছে একটু আগে। আলগা নখ দিয়ে এভাবে গলা বুক খামচেছে, খামচানো শেষে নখ খুলে ফেলেছে। আগেই খুলতো। শুধু শুধু আদ্রিতের গলায় বুকে ক্ষত করলো। আদ্রিত বিরক্ত হয়ে বলে, এই আলগা চুলবুল নখ ফক লাগাবে না কিন্তু, ঠিক আছে? ঈশা উপর নিচে মাথা নাড়ায়। আদ্রিত ঈশার চোয়ালের 2 আঙ্গুলে চেপে ধরে। ঈশা ব্যথা পাবে না এমনভাবে আঙুলগুলো রাখে। আদুরে কণ্ঠে বলে, এভাবে চুপ কেন? ঈশা চোখ নামিয়ে নেয়। আদ্রিত বলে, আয় হায়, আমার তোতা পাখির মুখের শব্দ তো হারিয়ে গিয়েছে। ঈশা হালকা হাসে, মুখে হাত দিয়ে ঠেলে বলে, সরুন, আমি শাড়ি পরে আসি। না ছাড়লে কী করবে? ঈশা কিছু বলে না। আদ্রিত ঈশার কপালে গালের ঠোঁট ছুঁয়ে ওকে ছেড়ে দেয়। ঈশার লাল রঙের ব্লাউজ পেটিকোট বের করে শাড়ির ওপর রাখে। লাগেজ বন্ধ করতে নিলে আদ্রিত আরেকটা লাল রঙের ব্লাউজ টান মেরে বলে, দুটো একই রঙের ব্লাউজ কেন? ঈশা আদ্রিতের হাত থেকে এটা ওটা টান মেরে লাগেজে রাখে। চেন না মেরে উপরের অংশটা দ্রুত ফেলে লাগেজ বন্ধ করে বলে, এভাবে মেয়েদের জিনিসে যেখানে সেখানে হাত দেন কেন? আমি দারোয়ানের বইয়ে ব্লাউজে হাত দিয়েছি তো, নিজের বইয়ের জিনিসে হাত দিয়েছি। আর ওটা এভাবে হাত থেকে কেন নিয়েছো? নিয়েছি কারণ এমনি। আদিত চোখ ছোট ছোট করে তাকায়। ঈশার দিকে তীক্ষ্ণ চোখে তাকালে ঈশা আমতা আমতা করে বলে, ওগুলো গলা বড় আর হাত তুলনামূলক ছোট। ওগুলো বানিয়েছ কেন? ঈশা লাগেজের চেন লাগিয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে শাড়ি পরতে পারে না ও, ভিজে টিজে একাকার হয়ে যায়। এখন গেল কেবল আদিত্যের ওই তীক্ষ্ণ দৃষ্টি থেকে বাঁচতে। কোনো মতো শাড়ি বেঁচে বের হয়, কুচিগুলো ধরতে হবে। আদিত টি শার্ট পরে বিছানায় পা ঝোলাচ্ছিল। ঈশা বের হতে ঠোঁট কামড়ে ধরে ঈশার সামনে এসে দাঁড়ায়, চোখে মুখে দুষ্টুমি। ঈশা ওর চাহনি দেখে মাথা নিচু করে কুচি ঠিক করতে থাকে। হচ্ছে না ঠিকঠাক। এদিকে ভদ্রলোক চোখ দিয়ে গিলে খাচ্ছে। ঈশা অতিষ্ঠ হয়ে বলে, একটু হেল্প করুন প্লিজ। কি হেল্প? কুচিগুলো ধরে দিন না। আমি কিভাবে পারবো? আমি জীবনে শাড়ি পরেছি না পরিয়েছি? আমি দেখিয়ে দিচ্ছি, খালি ধরুন, বাকিটা আমি করছি। আদিত কুচির উপরের অংশ ধরতে গেলে ঈশা বিরক্ত হয়ে বলে, উপরেরটা না, নিচের অংশ ধরুন। বসতে হবে না তাহলে? হুম। আদিত বিছানায় বসে কুচিগুলো ধরে নেয়। কুচিগুলো ঠিকঠাক হতে ঈশা তা গুজে নেয়। আয়নার সামনে গিয়ে শাড়ি ঠিকঠাক করে। আদিত ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বলে, মিসেস সাফায়েত, আপনি ওই ব্লাউজ পরে কোথায় যাবেন? ঈশা চোখ বড় বড় করে ফেলে। আয়নার মধ্যে দিয়ে আদ্রিতের দিকে তাকায়। আদ্রিতের মুখে শয়তানি হাসি। আদ্রিত যে লাগেজ খুলে ব্লাউজগুলো দেখেছে ঈশা বুঝতে একটু বাকি থাকে না। ঈশা মাথা নামিয়ে নেয়। আদ্রিত ওয়ার্ড্রোবে কোণে ঠেকিয়ে বলে, না মানে ওগুলো বেশি বড় গলার না, আপনি তেমন পরেন না। এখন যেটা পরে আছেন সেটাও ছোট গলা। পরবো না ওগুলো। ফারু মজা করে দিয়েছে, আমার সামনে পরতে দিয়েছে। তোর জামা যে ভোতা আর বেরোশিক, ওর সামনে এগুলো পরে ঘুরিস, তাহলে যদি তোর দিকে টাকায় টাকায় আর কি। ফাড়ির কথাটা মনে আসতে ঈশার পায়ের তলা শিরশির করে ওঠে। আদিন নাকি বেরোশিক? হায় রে! কি বলুন? জানি না আমি। ঈশা শব্দ করে চিরুনিটা ড্রেসিং টেবিলে রাখে। আদি শব্দ করে হাসে। ঈশা নাক মুখ কুচকে ফেলে। বাচ্চা মেয়ে। আদির ঠোঁট বাঁকিয়ে বলে, কিসের বাচ্চা? আমার বয়স 27। আদিত ঈশার মুখোমুখি দাঁড়ায়, মাথাটা ঈশার দিকে ঝুঁকিয়ে বলে, কাল রাতে? পুরো কথাটা শোনার আগে ঈশা আদ্রিতের মুখ চেপে ধরে। ও জানে আদ্রিত ঠিক কী বলবে। আপনি কি বাজে? আদিত ঈশাকে এক হাত বুকে জড়িয়ে ধরে, অন্য হাতে ঈশার হাত মুঠোয় পুরে বলে, বাজে দেখেছ কি? মাত্র বিয়ে হলো, সংসার করো, বোঝা যাবে তোমার হাজব্যান্ডের ডার্ক হিউমার কত বেশি। ঈশার গা কাটা দিয়ে উঠল। সময় তখন সকাল 10টা।
আহসানের ঘুম ভাঙে জেসমিনের কলে। আহসান জেসমিনের সাথে কথা বলতে বলতে সারা রাত চোখ বুলায়। আহিয়ান ঘুমিয়ে আছে। এই সময়টা আহিয়ানের আম্মু ঘুমে থাকে। অফিসে যাওয়ার আগে জীবনও মা ছেলেকে সজাগে দেখে না আহসান। আজ আহিয়ানের ওপাশে কাউকে না দেখে কিছুটা অবাকই হলো। জেসমিন ধানবন্ডিতে যাওয়ার জন্য সাজিয়েছে। আহসান হু হা বলে কেটে দিয়েছে। কখনই ফারিন আর ও ঝামেলার কথা আহসান কাউকে বলে না। যখন বেশি চাপা রাখতে পারে না তখন আদিতকে টুকটাক বলে। মোবাইলটা রেখে আহসান আহিয়ানের মাথায় হাত বুলিয়ে দেয়। ডাইপার চেক করে, তারপর উঠে ওয়াশরুমে যায়। আহসান সারা রাত ঘুমায়নি, ভোরের দিকে ঘুমিয়েছিল। পাশের রুমটা চেক করে, ফারিন নেই। রান্নাঘর থেকে অল্প স্বল্প শব্দ ভেসে আসছে। আহসান অবাক হয়, ফারিন কি তবে রান্নাঘরে নাকি? আহসান বোধহয় এই প্রথম দেখবে আহসান ওঠার আগে ফারিন রান্নাঘরে গিয়ে কিছু করছে। আহসান ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে রান্নাঘরের দরজার সামনে দাঁড়ায়। তবে সবচেয়ে বেশি অবাক হয় রান্নার খালাকে সকালে দেখে। আপনি এই সময় কেন? আপনারা দুপুরের দিকে আসেন। জয়তুন খালা শিল নোড়ায় মশলা বাটছিলেন। উনি উঠে দাঁড়িয়ে বলে, ভাবি আইতে কইছে সকালে, আর আপনারে এটা দিতে কইছে বলে সেলফের ওপর থেকে একটা ভাঁজ করা কাগজ আহসানকে দেয়। আহসান কাগজটা হাতে নিয়ে বলে, ফারিন কোথায়? কই গেছে তা তো জানি না বাবা, তবে সকাল সকাল বাইরে গেছে, আমারে বলে নাই কই গেছে। রাগে আহসানের কপালের রগ ফুলে ওঠে। চোয়াল শক্ত করে রুমে চলে আসে। কাগজটা বিছানায় ছুঁড়ে মেরে ফারিনের নাম্বারে কল দেয়। আহসান সবচেয়ে বেশি অবাক হয় যখন দেখে ফারিনের মোবাইলটা ড্রেসিং টেবিলের উপর পড়ে আছে। ও দ্রুত কাগজটা খুলে পড়া শুরু করে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মতো ঘৃণিত মানুষের সাথে এতদিন থাকার জন্য। তোমাকে আর কখনো আমার মতো একটা কিটের জন্য নিজের ঘৃণা করতে হবে না। ছেলেকে তো কাজের জন্য সেভাবে কখনোই সময় দিতে পারো না। এখন থেকে কষ্ট করে একটু একটু সময় দিও। মানুষের জন্য শৈশব খুবই গুরুত্বপূর্ণ। শৈশবটা ভালো না কাটলে একটা মানুষের গোটা জীবন ভালো কাটাতে পারে না। আর হ্যাঁ, তোমার সব জিনিস তোমাকে দিয়ে গেলাম। তোমার একটা সুতোও নিজের সাথে নিয়ে নিই। তোমার ছেলেকেও তাই রেখে গেলাম। ভালো থেকো, ছেলেকে ভালো রেখো। আহসান কাগজটা মুঠো করে ধরে মাটিতে ছুঁড়ে মারে। দ্রুত ফারিনের ভাই শাওনের নাম্বারে কল দেয়। রিসিভ করতেই আহসান বলে, ফারিন কোথায়? ওকে দাও। ফারিনকে দেবো মানে? ও নেই এখানে। শাওনের কণ্ঠে বিরক্তির ছোঁয়া। ফারিন থেকে 9 বছরের ছোট হলেও নাম ধরে সম্বোধন করে। আহসান শাওনের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে বলে, তুমি শিওর আসেনি? আরে হ্যাঁ। আর ও যাওয়ার জায়গার অভাব, বন্ধুর অভাব ওর। হয়তো কারো বাসায় গিয়েছে, না হলে নাইট ক্লাবে হয়তো গিয়েছে আর আসেনি। আহসান ফট করে কেটে দিল। ফারিনের মোবাইলটা নিয়ে লক খুলে একে একে ফারিনের সব ফ্রেন্ডদেরকে কল দিল। কেউই ফারিনের ব্যাপারে জানে না। আহসান এবার মেসেঞ্জারে ঢুকলো। দেখলো ফারিন তেমন ইউজই করে না মেসেঞ্জার। চ্যাট লিস্টের শুরুতে একটা পেজের নাম, তাও 2 দিন আগের চ্যাট। আহসান ইনবক্সে ঢুকলো। ওখানে ফারিন পাঞ্জাবি, ঘড়ি, আতর অর্ডার দিয়েছে। ওগুলোকে অফিসের অ্যাড্রেস দিয়ে ভালো করে প্যাকেট করে পার্সেল দিতে বলা। পেজের ওনার অর্ডার নিয়ে মেসেজ দিয়েছে। কার জন্য ম্যাম? ফারিন মেসেজের রিপ্লাই দিয়েছে, হাজব্যান্ড। স্পেশাল কিছু? ওর বার্থডে। স্যারের বার্থডে হলে আপনি নিজ হাতে দিচ্ছেন না কেন? অফিসের নাম পরিচয়বিহীন কেন উপহার দিচ্ছেন? সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম। আহসান মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারে। বিয়ের পর থেকে ওর কাছে পার্সেল আসে। আহসান 2-3 বার ফারিনকে জিজ্ঞাসা করেছিল। মেয়েটি না জানা ভান করেছে। আহসানও ওগুলো ইউজ করে না, অফিসের ডেস্কে ফেলে রেখেছে। এভাবে না বলার অর্থ খুঁজে পেল না আহসান। আহসান এপাশ থেকে ওপাশে হাঁটতে থাকে। ও সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কোথায় গেল কে জানে। কী ভেবে যেন ফারিনের ঢাকার থাকা 2 ফুফুকে কল করে। ফারিনের প্রসঙ্গ সরাসরি না তুলে আকারে ইঙ্গিতে জানতে পারে ফারিন সেখানে নেই। আদিতের বিয়ের দিন ফারিনের ছোট ফুফাতো ভাইয়ের বিয়ে ছিল। ফারিনের দেবরের বিয়ে বলে ওই বাড়িতে যায়নি। ইভেন আহসান জানতও না শুক্রবারে ফারিনের ফুফাতো ভাইয়ের বিয়ে ছিল। আহসান মাথার চুল খামচে ধরে বসে থাকে। গত রাতে রাগের মাথা যা ইচ্ছে তাই বলে ফেলেছে, কিন্তু ওর রাগ করাটা কি ভুল? আহসান ঘন ঘন শ্বাস ফেলে। মাথার কাজ করছে না। এরই মধ্যে আহিয়ান ঘুম থেকে উঠে কেঁদে ওঠে। আহসান আহিয়ানকে কোলে নিতে আহিয়ান আরও জোরে কেঁদে উঠল। আহসান ডায়াপারে হাত দিয়ে বুঝলো ওটা নষ্ট হয়ে গিয়েছে। দ্রুত ডায়াপারটা ফেলে দিল। এই অবস্থায় বিছানায় শোয়াবে কীভাবে? আবার পরিষ্কারই বা করে কি করে? জীবনে করেছে নাকি এইসব? ফারিনের চিন্তা নিমেষে মাথা থেকে বেরিয়ে গেল। ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিছু তো করতে পারলই না, উল্টো হাতে মেখে বিচ্ছিরি অবস্থা।
আহসান জোরে জোরে জয়তুন খালাকে ডাকে। আহিয়ানকে জয়তুন খালার হাতে দেয় পরিষ্কার করার জন্য। দ্রুত বাথরুমে গিয়ে হাত পরিষ্কার করতে থাকে। হাতে হলুদ রঙের পদার্থগুলো দেখে ওর বমি আসতে থাকে। কয়েকবার বমির বেগ আসে। কোনো মতে হাত পরিষ্কার করে, তাও গন্ধ লাগছে। হুট করে বেসিন ধরে বমি করে। খালি পেট হওয়ায় মুখ থেকে তিতা পানি বের হয়। আহিয়ানের 6 মাস বয়সে আহসান কখনো এসব করেনি, একবারের জন্য না। আহিয়ানে সব কিছু ফারিনই করতো সব। ফারিন কিভাবে ওর উপর এতগুলো চাপিয়ে চলে গেল, কোথায় গেল ওটাও খুঁজতে হবে। ইনায়া আজ ভার্সিটি এসেছে। আদ্রিত ঈশা কালকে বাসায় আসবে, তাই ভার্সিটিতে আগামীকাল আসবে না। আজকেও আসতো না যদি না ফি দিতে হতো। আজকে ফি জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। ক্লাস শেষ করে বেরিয়ে দেখে আকাশ একদম কালো হয়ে উঠেছে। বেশ মেঘ জমেছে। যত তাড়াতাড়ি সম্ভব বাসা যাওয়া উচিত। ইনায়া খুবই বৃষ্টি পছন্দ করে, তবে সেটা খালি বাসায় থাকলে। না হলে রাস্তার পানি কাদা এসব ইনায়া দু চোখে সহ্য করতে পারে না। মোবাইল বের করে অনির নাম্বারে কল করে। ভার্সিটি এসেছো? হুম। তুমি এসেছো? হ্যাঁ। কোথায় আছো? ক্যান্টিনে। সারাদিন কি খালি খাও নাকি? যখনই কল দিই তখনই ক্যান্টিনে। ইনায়া বিরক্ত হয়ে বলে, আসো, তোমাকেও খাওয়াই। লাগবে না, বৃষ্টি নামে মনে হচ্ছে। আমি বাসা যাব। পার্কিং এরিয়ায় আসছি, তুমিও আসো। ইনায়া পার্কিংয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামলো। হুট করে জোরে বৃষ্টি নামা শুরু হয়। ইনায়া গিয়ে একটা বিল্ডিংয়ের নিচে দাঁড়ায়। অনেকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতে দেখে হাত দিয়ে ইশারা দেয়। অনি দৌড়ে বিল্ডিংয়ের নিচে যায়। অনি পুরো ভিজে গিয়েছে। ইনায়া ওড়না দিয়ে অনির মাথা মুছে দেয়। অনি ইনায়াকে দেখেই। ইনায়া হাত ধরে বলে, আমার মাথা না বুঝে ওনাটা পেঁচিয়ে পড়ো। ভিজে যাওয়া শরীর বোঝা যাচ্ছে, দেখতে বাজে দেখাচ্ছে। ইনায়া দ্রুত ওড়নাটা গায়ে পেঁচিয়ে ফেলে। অনি পকেটে হাত ঢুকিয়ে বলে, উপস, তোমাকে আবার ডমিনেট করে ফেললাম না তো? মানে, আমি কিছু ডাক দিলেই তো তার ডমিনেট করা হয়ে যায়। ইনায়া গরম চোখে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। রুদ্ধ আগের স্বরে বলে, আমি এমন গরম চোখে তাকালেও ডমিনেট করা হয়ে যেত? রুদ্ধ, লাভ ইউ জান। দাঁত কেলায়। ইনায়া ভেঙচি কেড়ে চোখ সরিয়ে নেয়। পাগল। রুদ্ধ গুনগুনিয়ে বলে, পাগল তোর জন্যে রে পাগল এমন। ইনায়া হেসে ওঠে। রুদ্ধ ইনায়ার কাঁধ জড়িয়ে ধরে। আদে সকালে নাস্তা করে আনোয়ার সিদ্দিকের সাথে ধানমন্ডি ব্রাঞ্চে গিয়েছিল। ওখানে কিছু কাজ ছিল, পাশাপাশি আদ্রিতের সাথে কয়েকজন ক্লায়েন্টের পরিচয় করিয়ে দেওয়া ছিল। আদিত বাড়ি ফিরে 9টার, যদিও আনোয়ার সিদ্দিক 7টার মধ্যে বাড়ি ফিরেছিলেন। বাড়িতে ঢুকে আদ্রিত সোফায় হাত পা ছড়িয়ে বসে, পা উপরে পা রেখে পা নাড়াতে থাকে। ঘাড় বাঁকিয়ে রান্নাঘরে তাকায়। ঈশার মাথা দেখা যাচ্ছে, চারদিকে চোখ বুলায়। আশেপাশে তো কেউ নেই। পকেটে হাত ঢুকিয়ে শেষ বাজাতে বাজাতে রান্নাঘরে ঢোকে। সুন্দরী কিচেনে কি ক? ঈশার চোখ বড় বড় করে ফেলে। আদিত নিচে পুরো কথা শেষ করতে পারল না। শিরিনা শিলনোড়া ভর্তা বানাচ্ছিলেন। ওনার হাতটাও থেমে গেল। আদিত পরিস্থিতি সামলাতে মায়ের কাজ জড়িয়ে ধরে। হাত নাড়িয়ে হাই দিয়ে বলে, হাই সুন্দরী। একগাল হাসে। শিরিনার চোখ ছোট ছোট করে তাকায়। কোথা থেকে আসা হলো? অতনুর সাথে দেখা করে এলাম। ফ্রেশ হতে মন চায় না? না, যাবো আর কি। বাইরের জামা কাপড় পাল্টে আয়। হুম। আদিত উঠে দাঁড়ায়। জীবনে ধানমন্ডি থাকলে ঈশার ধারের কাছে আসবে না। আক্কেল হয়েছে? আমার ধনিয়া পাতা দেবো মাছে? আদিত রান্নাঘর থেকে বেরিয়ে ঈশার দিকে তাকায়। ঈশাও তখন সেদিকে তাকায়। আদিত চোখ টিপ মারে। ঈশার চোখ সরিয়ে নেয়। শিরিনার পরামর্শে রান্না করতে থাকে। রাতের রান্নাটা নিজে উদ্যোগে করতে চায়। শিরিনাও না বলেনি, তবে কে কেমন খায় সে অনুরোধে রান্না কেমন হবে তা বলে দেয়। ঈশা রান্না করতে গিয়ে দেখেছে ওনারা সবাই অনেক ঝাল খায়। ঈশা মনে মনে ভেঙ্গায়, ঝাল বেশি খায় বলে মাথা সবসময় গরম থাকে। কোনো রসকস নেই। আজব পরিবার। ঈশা রান্নার হাত ভালো, সবাই তৃপ্তি করে খেয়েছে। তবে ওখানে জেসমিনের মুখটা একটু থমথমে। আহান আদ্রিত দুজনের বই সাংসারিক। সংসারের কাজে দুজনেরই মন আছে, অথচ নিজের বড় ছেলের বউটা কেমন। নিজের পছন্দে এনেছিল ফারিনকে। বিয়ের আগে চুপচাপ দেখে ভেবেছিল লাজুক, তাই এমন। কিন্তু মেয়ে যে বিয়ে 3.5 বছর পরও এমন, তা কে জানত। আজ কতবার বলল বড় ছেলের বউ নাতি নিয়ে আসতে। ফারিনের নাকি শরীর ভালো না, তাই আসলো না। জেসমিন ফারিনকে কল করেছিল সে কথা শুনে। মেয়েটা কল ধরেনি। একে তো সংসারে মন নেই, তার উপর ফোন করলে রিসিভ করে না। বড় ছেলে বউটা যেমন এসেছে এসেছে, ছোট ছেলের বেলায় সে ভুল করবে না।
নিজে দেখে শুনে খোঁজখবর নিয়ে তবেই ছোট ছেলেকে বিয়ে দেবে। বড় ছেলের বেলায় ভাসুর স্বামীর ওপর ছেড়ে দিয়ে বড্ড ভুল করেছে। ছোট ছেলের বেলায় তা হচ্ছে না আর। ঈশা রাত 12টায় রুমে ঢোকে। তিন্নির সাথে গল্প করছে এতক্ষণ। আদ্রিত পা মিলে পায়ের ওপর পা তুলে রিমোটে থুতনি রেখে টিভির দিকে তাকিয়ে আছে। ঈশা দরজা লাগায়। আদ্রিত ঈশার দিকে তাকিয়ে বলে, আইটু পার আসতে, বেশি আগে চলে এসেছো না? ঈশা পাতা দিল না। ওয়াশরুম থেকে এসে খাটে বসে মোবাইলটা নিয়ে দেখে ছোট চাচাতো বোন প্রিমা কল দিয়েছে অনেকবার। মেয়েটা কুইজ এক্সামের জন্য বিয়েতে আসতে পারেনি। ঈশা কল ব্যাক করে। কথা বলার এক পর্যায়ে প্রিমা বলে, জানো আপু, আমাকে একটা ছেলে মেসেজ দিয়েছে। কি বলেছে শুনলে হাসবে। হাসতে হাসতে বলে। ঈশা চোখ রাঙিয়ে বলে, এই কয়দিন হলো কলেজে পা রেখেছিস, এসবে একদম জড়াবি না। আরে আমি কি জড়াচ্ছি নাকি? ছেলেটা ফ্লার্ট করছে। আমি তো জীবনে ওই ছেলের সাথে কথা বলিনি, ইভেন কোনো ছেলের সাথেই কথা বলি না। ওই ছেলে আমাকে মেসেজ দিয়ে বলে, তোমার কথাবার্তা অ্যাটিটিউড খুব ভালো, অহংকার বোধ নেই, ভদ্রতা জ্ঞান আছে, সবার সাথে সুন্দর করে কথা বলো, কাউকে কখনো ছোট করো না, ফেসবুকে এত বেশি ফ্রেন্ডও নেই, সব দিক থেকে পারফেক্ট, আই লাইক ইউ। তুমি বলো, ক্লাসে দেখেছে বোধ হয়। আমি তো ছেলে ফ্রেন্ড বানাইনি। আমার স্কুল ফ্রেন্ড যে অপু মানে অপর্ণা আছে, ওর সাথেই থাকি। আমার সম্পর্কে এত কিছু কী করে বললো? এভাবে দূর থেকে অবজার্ভ করে ভালোবাসা যায় নাকি? ফ্ল্যাটার কোথাকারের। একদম কান দিবি না, নিজের লক্ষ্যে স্থির থেকে পড়াশোনা করতে থাক। আদ্রিত সব কথা শুনে গলা চুলকায়, এদিক ওদিক তাকায়। ভাগ্যিস হুবহু এইসব শুনে আকর্ষিত হয়ে ঈশাকে প্রপোজ করে বসেনি। প্রপোজ করলে তো আজ আদ্রিত ফ্ল্যাটার হয়ে যেত। লাভ অ্যাট ফার্স্ট সাইট বলতে কিছু হয় আপু? আমি জানি না, আমার তো মনে হয় যে হয় না, হলেও তা মোহ। আদ্রিত মুখটা কুঁচকে ফেলে। অদ্ভুত, কি বলে এসব? লাভ অ্যাট ফার্স্ট সাইট নাকি হয় না? আদিতের নিজেরই তো হয়েছে। ইন্টারভিউ বোর্ডে তো কত প্রার্থীর মধ্যে হয়েছে। মিষ্টি একটা ভয় শুনে তো হয়েছে। আরও কিছু বলে ঈশা কলটা কাটে। আদিতের দিকে তাকিয়ে বলে, এভাবে বসে আছেন কেন? কিভাবে? মুখটা ভোতা করে কেন এমন? কোথায়? আদের টি শার্ট ঠিক করে বলে। ঈশা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। আদের টিভি বন্ধ করে চিত হয়ে শোয়। কালকে তোমাদের বাসায় যাব, পরশু থেকে আমি অফিসে যাব। ধানমন্ডি থেকে উত্তরার অফিস করবেন কি করে? পরশু অফিস থেকে ফ্ল্যাটে চলে যাব। তোমার তো ছুটি চলছে। তুমি এক কাজ করো, 6টায় অফিসের বাইরে আমার জন্য ওয়েট করো। তোমাকে নিয়ে চলে যাব ফ্ল্যাটে। মাত্র একদিন থাকা হবে এখানে। ব্যাপারটা কেমন দেখায়? কিছুই দেখাবে না। আর বেশি খারাপ দেখালে থেকে যেও, 2 দিন পর তো চলেই আসবে। আপনি উত্তরে একা থাকবেন? হ্যাঁ। একা থাকবেন? খাবেন দাবেন কি? আগে যেমন একা থাকেনি। দরদ। আদ্রিত টিটকারি মেরে ব্যঙ্গ করে বলে, ফালতু। ঈশা বালিশ আদ্রিতের মুখে ছুঁড়ে মারে। আদ্রিত মুখের উপর থেকে বালিশ সরিয়ে বলে, ভালো বস, ভালো হাজব্যান্ড পেয়েছো তো, তাই গায়ে লাগছে না? আসছে না ভালো বস না ভালো হাজব্যান্ড। আদ্রিত এক কাঁধ হয়ে শুয়ে বলে, ভালো হাজব্যান্ডের প্রশংসা পড়ে আসছি। এটা মাত্র শুরু, তবে আমি নিঃসন্দেহে ভালো বস। খুব। বিয়ের জন্য আপনি 8 দিনের ছুটি দিয়েছেন। ছুটিটা দেখলে বেতনটাও দেখো। কোনো প্রাইভেট কোম্পানিতে বস শুরুতেই 25,000 টাকা দেয়? এসে সহসা ভ্রু কুঁচকে ফেলে। আসলেই তো, কথাটা প্রথমে আব্বু বলেছিল, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ছাড়া প্রাইভেট কোম্পানিতে শুরুতেই এত টাকা দেয়। ফারুক একটা কোম্পানিতে জয়েন করে 10,000 টাকা পেয়েছিল। আমার তো বেশি কেন? আদিত চট করে ঘুরে শোয়। ঈশা এমন মতিগতি থেকে আদিতের টি শার্ট টেনে ধরে। এভাবে ঘুরলেন কেন? ঘুম পাচ্ছে তাই। আপনি কি কোনো মতে মিথ্যে বলছেন? মিথ্যে কেন বলবো? আমার বেতন কি আপনি বাড়িয়েছেন কোনো মতে? সন্দেহ চোখে তাকিয়ে বলে, হোপ, তুমি সিনেমার নায়িকা তো, আর আমি নায়ক। আমার বাপদাদার কোম্পানি তো যে সব আমার হাতে। প্রথম দেখায় তোমাকে পছন্দ হওয়ার পর তোমার বেতন আমি বাড়িয়ে দেব। নিজের পোস্ট কী তা ভাবো, কী পরিমাণ খাটো তা ভাবো, তাহলে মনে হবে আয় হায় আমার বেতন তো কম, এসেছে নায়িকা হতে। আদিত পাশ ফিরে আবার শোয়। ঈশা বেকুবের মতো আদিতের পিঠের দিকে তাকিয়ে থাকে। এভাবে ধমকে ভাব নিল কেন? কি অদ্ভুত। ঈশা ব্যাককলের মতো বলে, বাট কোম্পানি আপনার বাপদাদারই। বাট কোম্পানির সব তো আমার কথা অনুসারে হয় না। আমি যে মাইনে ধরা চাকর, জানো না? মালিকের ছেলে তো সাফওয়ান সিদ্দিক। বাপচাচার ভদ্র ছেলে সাফওয়ান সিদ্দিক যা বলে তাই শোনা হয়। আমি যে বানের জলে ভেসে আসা পাবলিক, তা জানো না? এসব মুখ ঝামটা মারে, পাগল একটা।
বাপ মা ধরে পাগলের গলা ঝুলিয়ে দিয়েছে। রাম ছাগল একটা।